শিক্ষা লাভ করেনি। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা একত্রে আবার এই তোষণের নীতিতে আবার দেশকে আবদ্ধ করার চেষ্টা করছে। কি বলছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের সেই ম্যানিফেস্টোতে? বলছে যে আপনারা আমরা গরিব মানুষেরা যারা পোস্ট অফিসে যে স্বল্প সঞ্চয় করে রেখেছি, সেই স্বল্প সঞ্চয়ে 4 লাখ টাকার উপরে যাদেরই টাকা আছে সেই টাকা কংগ্রেস সরকার নিয়ে নেবে, তৃণমূল কংগ্রেস সরকার নিয়ে নেবে যদি তাদের সরকার গঠন হয়। এবং সব কিছুর উপরে আপনার বাড়ি, আপনার সম্পত্তি, সেই সম্পত্তিতে কংগ্রেসের নজর থাকবে। কংগ্রেস নেতৃত্বে যে সরকার তৈরি হবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তাদের নজর থাকবে। শুধু তাই নয়, এমনকি আমাদের মায়েরা, বোনেরা, ঠাকুমা, মাসিমা যে তারা মঙ্গলসূত্র থেকে শুরু করে যে সোনার গয়না তারা রাখে বাড়িতে, তার প্রতিও কংগ্রেস সরকার এবং তৃণমূল কংগ্রেস সরকার অর্থাৎ ইন্ডি জোটের সরকার, সেই ইন্ডি জোটের সরকার এই সোনাদানার উপর নজর রাখবে এবং নির্দিষ্ট পরিমাণের বেশি সোনাদানা হলে সেই সোনাদানা নিয়ে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিলি করে দেবে। এবং আপনার সম্পত্তিতে কংগ্রেস মনে করছে যে তাদের জন্মসিদ্ধ বা ইন্ডি জোট, তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের জন্মসূত্রে অধিকার আছে এবং সেই সম্পত্তি তারা দখল করে নেবে। চাকরি করা যে ব্যক্তি যারা ফিক্সড ডিপোজিট করে, সঞ্চয় করে, সেটার উপরেও এই সরকার, ইন্ডি সরকার অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের যৌথ সরকার, তারা নজর রাখবে এবং সেই টাকা প্রয়োজনে কবজা করে নেবে। পৈতৃক সম্পত্তি যেরকম মাওবাদী কমিউনিস্টরা করে, আমরা জানতাম যে আপনাদের পৈতৃক সম্পত্তি আমাদের সবার থাকে। আমার বাবা যে রোজগার করে গেছে, যে আছেন রোজগার করেছেন, মা যে রোজগার করেছেন, তার উত্তরাধিকার সূত্রে আমি মালিক হব, আপনারা আপনাদের পিতামাতার সম্পত্তির মালিক হবেন। কিন্তু এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির উপরে কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত যে ইন্ডি জোটের, ইন্ডি সরকারের কথা ভাবা হচ্ছে, সেই সরকার নজর রাখবে এবং সেই সম্পত্তিকে নিয়ে তারা ভাগ করে দেবে কমিউনিস্টদের মধ্যে। সব থেকে চিন্তার বিষয়, আমাদের সমাজের এসসি এবং এসটি, হিন্দু যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব আছে, সাঁওতাল, আদিবাসী জনজাতির যারা মানুষ আছে, তাদের জন্য বিপদে। তারা বলেছে এই যে ইন্ডি জোটের সরকার, তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের সরকার তৈরি হলে, কংগ্রেসের সরকার তৈরি হলে এদের 50% সংরক্ষণ নিয়ে নেওয়া হবে এবং তার সংখ্যালঘুদের মধ্যে, অর্থাৎ এক কথায় মুসলিমদের মধ্যে দিয়ে দেওয়া হবে। এসসি এসটিদের রিজার্ভেশন কেড়ে নেবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, কেড়ে নিয়ে তা মুসলিমদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে বলে তারা ঠিক করেছে তাদের সংকল্প সত্ত্বে। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন, 5ই এপ্রিল কংগ্রেসের ঘোষণাপত্র সাংবাদিকদের কাছে প্রকাশ করার সময় রাহুল গান্ধী বলেন যে গোটা দেশের উনি নাকি এক্সরে করবেন, করে বিভিন্ন সংস্থায় কত শতাংশ মানুষ আছে তার বিশ্লেষণ করে সংখ্যালঘুদেরকে সেখানে বেশি বেশি চাকরি দেবেন, যোগ্যতা থাকুক না থাকুক। অর্থাৎ আপনার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে সংখ্যালঘু মাস্টারমশাই যদি কম থাকে, সেখানে তার যোগ্যতা থাকুক না থাকুক তাকে মাস্টারমশাই দিয়ে দেওয়া হবে একজন কাউকে। রাহুল গান্ধীর এই যে চিন্তাভাবনা, সে যে চিন্তাভাবনা তারা মনে করছে যে আপনার আমার জমানো সম্পত্তি। রাহুল গান্ধীর চিন্তাভাবনা মানে আপনারা বারবার মনে রাখবেন, এটা তৃণমূল কংগ্রেস, রাহুল গান্ধী, সিপিএম সব কিন্তু এক দিল্লিতে। এবং রাহুল গান্ধী যেটা বলছেন তার প্রতি তৃণমূলের এবং সিপিএমেরও সায় আছে। তারা পরিষ্কার বলছে যে সমস্ত সম্পত্তি বিশ্লেষণ করে দেখা হবে এবং চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু যে শুভ সুযোগ সুবিধে তার জনসংখ্যার ভিত্তিতে দেওয়া হবে। অর্থাৎ আপনি 2টো সন্তান নিচ্ছেন, আপনি আপনার দেশের কথা ভেবে, জনসাধারণের কথা ভেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করছেন, তার ক্রেডিট আপনাকে দেওয়া হবে না। উল্টে যে ব্যক্তি 10টা 15টা করে বাচ্চা নিচ্ছে তাকে আপনার সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া হবে, আপনার জমানো টাকা দিয়ে দেওয়া হবে, আপনার যে আর্থিক সুবিধে পাওয়ার কথা সেইটা তাকে দিয়ে দেওয়া হবে। আপনার পরিবার চাকরি পাওয়ার পরিবর্তে সেই পরিবার যার 10টা ছেলে মেয়ে তারা চাকরি পাবে। এবং কংগ্রেস এর আগে 1960 এবং 70 দশকে একটা আইন পাশ করেছিল, যার মাধ্যমে আপনার সম্পত্তির যে জমা ফিক্সড ডিপোজিট আপনি করেন পোস্ট অফিসে, ব্যাংকে, সে সময় পোস্ট অফিসেই মানুষ বেশি করত, সেই সম্পত্তির একটা অংশ কিন্তু সরকারের কাছে চলে যায়। জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী 1973 এবং 63 সালে
কম্পালসারি ডিপোজিট স্কিম অ্যাক্ট, যার মাধ্যমে 3 থেকে 5 বছরে আপনার যে সঞ্চিত অর্থ তার 18% সরকারকে জমা দিতে হবে, এই নিয়ম করেছিলেন। এবং তাৎপর্যপূর্ণভাবে 1970-এর দশকে কেন্দ্রীয় সরকারকে এই যে সূচি, এই যে নিয়ম করার বুদ্ধি কিন্তু দেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সেই সময় যারা অর্থনীতিবিদ হিসেবে যার পরিচিতি ছিলেন মাননীয় মনমোহন সিং। তাই আমাদেরকে, আমার মনে হয়, আরও বেশি সচেতন হতে হবে। না হলে রাহুল গান্ধীর নেতৃত্বে, এই যে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী এদের নেতৃত্বে যে জোট তৈরি হয়েছে, সেই জোট একটি সীমার পর আমাদের আয় করা সমস্ত সম্পত্তি, সেই সম্পত্তি মানুষের কাছ থেকে নিয়ে সরকারের কাছে প্রথমে নেবে এবং তারপরে রোহিঙ্গাদেরকে এবং অন্যান্যদেরকে ভাগ করে দিয়ে দেবে। একসময় মনমোহন সিং বলেছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, যে দেশের সম্পদের উপরে সবার প্রথম অধিকার নাকি সংখ্যালঘু। কোন আইন বা কোন নিয়ম থেকে বলেছিলেন আমরা এখনও বুঝতে পারিনি, জানি না। আমার মনে হচ্ছে সেটাই বাস্তবায়িত করার কথা ভাবা হচ্ছে। এবং শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টদের রিজার্ভেশন বন্ধ করে দিয়ে মুসলিমদের রিজার্ভেশন দেওয়া হবে, 15% রিজার্ভেশন দেওয়া হবে। কারণ মাথায় রাখবেন, আমাদের সংবিধান বলছে 50%-এর বেশি রিজার্ভেশন দেওয়া সম্ভব না। তো 50% রিজার্ভেশন অলরেডি আমরা পূর্ণ করে গেছি। এবার যদি 15% সংখ্যালঘুদের রিজার্ভেশন দিতে হয়, তাহলে এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ বন্ধ করে, কেটে বাদ দিয়ে তবে তাদেরকে সংরক্ষণ দিতে হবে। এবং তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সেটা করতে চাইছে। তাই আমরা মনে করি যে এই যে কংগ্রেসের যে চিন্তাধারা, সাধারণ মানুষ, দলিত, আদিবাসী এদের যে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে মুসলিমদের মধ্যে, সংখ্যালঘুদের মধ্যে ভাগ করে দেওয়ার যে চিন্তাভাবনা কংগ্রেস নিয়েছে, তৃণমূল কংগ্রেস নিয়েছে, আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করছি, আপনারা পাশে থাকুন। সর্বতোভাবে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। আপনাদের অর্জিত সম্পত্তি, আপনাদের অধিকার আমরা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে ছিনিয়ে নিতে দেব না। কোনোভাবেই এসসি এসটিদের রিজার্ভেশন 15% কমিয়ে সংখ্যালঘুদের দেয়া আমরা অ্যাকসেপ্ট করব না। এবং তার বিরুদ্ধে আমাদের লড়াই, আন্দোলন চলবে। এবং রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জিকে আমরা বাধ্য করব তাদের এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার জন্য। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। কেন্দ্র বাহিনী 26-এর পর আর থাকবে না, তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে, কি বলবেন? শোকজ করে কি হবে? হামিদুলদের মতো গুন্ডাদেরকে শোকজ করে কিছু হবে না। কান ধরে জেলের ভিতরে ঢোকানো উচিত। তো গুন্ডা, তৃণমূলের এটাই হচ্ছে দান। সিপিএম আমলে সিপিএম গুন্ডাদেরকে ব্যবহার করতে, কিন্তু তাদেরকে মঞ্চে নিয়ে এসে নেতা বানায়নি। তৃণমূল কংগ্রেস এই নেতার জায়গায় নিয়ে এসেছে গুন্ডাদেরকে। শওকত মোল্লা গুন্ডা, জাহাঙ্গীর গুন্ডা, শেখ শাহজাহান গুন্ডা, হামিদুল গুন্ডা, এরকম প্রচুর গুন্ডা বদমাশকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে, যাতে তারা মানুষের উপর অত্যাচার করতে পারে। দেখুন, সে তো কোর্টে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে, এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা, সেই 5000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের বুঝতে হচ্ছে, এই পরিবারগুলোকে বুঝতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। শাহজাহান কালকে যখন তাকে কোর্টে তোলা হয়, তখন তার স্ত্রীর হাতে হাত দিয়ে চোখ দিয়ে জল ঝরছে, তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে ব্যাখ্যা করবে দুর্দান্ত প্রতাপ এই নেতা? একসময় দেখা যাচ্ছে না বাঘের অবস্থা কি হয়ে গেছে, বাঘ তখন ছাগ হয়ে গেছে। তো এরকম সেন্ট্রাল এজেন্সির হাতে পড়লে বহু বাঘই ছাগ হয়ে যায়। আরো বাঘ আছে যারা ছাগ হবে, চিন্তা নেই। ভোটের আগে এনআইএর বিরুদ্ধে ক্রমেই শুরু আমরা লিগাল সাপোর্ট দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকবেন, উনি বলছেন না, উনি বলছেন আমি সবার পাশে থাকবো। মানে যোগ্যর সাথে অযোগ্যদেরও পাশে থাকবে, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে, শিকন্ডি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না? ব্রাত্য বসু কি পারতেন না?
যে 5,000 লোকের, যে 5,000 যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তাদের নামের লিস্ট আলাদা করে আদালতে তুলে দিতে, তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা কিচ্ছু হতো না, চাকরিও বাতিল হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী চালাকি করলেন, উনি রাজনীতি করলেন। উনি এই 5,000 জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য বাকি 25,000-এর মধ্যে 20,000-কে ঢাল করলেন যারা যোগ্য। দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি। আপনি কি জানেন, মানে বুঝতে পারছেন যে এর পিছনের মাথা কে হতে পারে? না, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মাথা না। ক্যাবিনেট রেজলিউশন হয়েছে, ক্যাবিনেটের মাথাকে মুখ্যমন্ত্রী। গত 20 তারিখে আপনি যে পথে মিঠুন চক্রবর্তীকে নিয়ে রোড শো করেছেন, আজকে সেই জায়গায় সেই রুটে বিপ্লব মিত্র অভিনেতা দেবকে নিয়ে রোড শো করবেন, কি বলবেন? সুকান্তদা আরেকটা জিনিস অ্যাড করে দিয়ে সঙ্গে দেব একটা টুইট করেছে যে অমিত মালব্য যে টুইট করেছে সেটা তাকে বাংলা শেখান, এটা ঠিক নয়। শুভেচ্ছা রইল সুকান্ত মজুমদারের প্রতি, শুভেচ্ছার কথা কিন্তু টুইট করেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে টুইটে কে কী বলছে ওই বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি শুধু এটুকুই জানি যে দেব কালকে যে কথা বলেছে, আজকেও রোড শো করলে আশা করি আমারই প্রচার হবে। বিপ্লব মিত্র সঙ্গে থাকবেন কিনা সেটা আলাদা বিষয়। বিপ্লব মিত্র আর দেব দুজনে মিলে যদি আমার প্রচার করে, ক্ষতি নেই তো কোনো। ভোট যত আসছে তত বেশি এনআইএ এর বিরুদ্ধে ছুট চলাচ্ছে তৃণমূল শিবির, এবং তৃণমূল বলছে যে এনআইএ কে ব্যবহার করছে, এবং সেটা নিয়ে আজকে হাইকোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে এনআইএ কে ভুলভাবে ব্যবহার করার জন্য। না, সেটা কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতেই পারে, যে তার অধিকার আছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে বোম বিস্ফোরণ হয়েছে এটা তো বাস্তবিকতা, ভারতবর্ষের অন্যান্য জায়গায় হয় না, সেটা তো প্রমাণিত। তাহলে পরে বারবার এত চিৎকার চেঁচামেচি কি আছে? এনআইএ অ্যাক্ট বলছে যে কোথাও যদি বিস্ফোরণ হয় তাহলে সেখানে এনআইএ তদন্ত করতে পারে, সেই তদন্তই হচ্ছে। যদি চ্যালেঞ্জ করার ইচ্ছে থাকে হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, কোনো অসুবিধা নেই। পরিবার ঘর ছাড়া তাদের অভিযোগ নির্মল মাঝির বিরুদ্ধে, নির্মল মাঝি এবং তার পরিবারদের বিরুদ্ধে। এবং নির্মল মাঝি বলছে যে ওরা সমাজ বিরোধী, বিরোধী দলের সঙ্গে যুক্ত, এই সমস্ত কিছু বলছে। ওই দেখুন, ওদেরকে ঘর ছেয়েছে, ঘর থেকে তাড়িয়ে দিয়ে ওদের জায়গা ফায়গা দখল করে ফ্ল্যাট ট্যাট করে বিক্রি করবে হয়তো, অথবা কুকুর পুষবে সেখানে। ওই তো কুকুরের ডায়ালাইসিস স্পেশালিস্ট। সুকান্ত দাস, আগামী শুক্রবার প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, আজকে আবার দিলীপ করে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, কীভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা? দেখুন, ভোট এখন প্রধানমন্ত্রী তো আসবেই, সব সিটেই উনি যাওয়ার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছেন, এখানে তো 4 বার এসেছে। তো আসুন, কোনো অসুবিধা নেই, যতবার আসবেন কোনো অসুবিধা নেই, আরও একবার আসুন। যাদবপুরের পর এবার পশ্চিমবঙ্গের রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্থগিত রাখার নির্দেশ রাজভবনের তরফে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটিগুলোর অবস্থা হচ্ছে ততই বছর। আজকে সমাবর্তন তো ছেড়ে দিন, আজকে যে জেলায় আমরা বসে আছি সেই জেলায় বিশ্ববিদ্যালয়ের বেঞ্চ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দিচ্ছে না। চেয়ারম্যানের পেটে বোম মারলে তো বিদ্যে বলে কিছু বেরোবে না, সেটা সে বিদ্যের কদর জানে না, সে শুধু মাল বোঝে, ব্যবসা বোঝে, আর কিছু বোঝে না। মাদার টেরেসার মূর্তি বানিয়ে কত কাটমানি খেতে হবে, কোথাও কি কাজ করে কত কাটমানি খেতে হবে, সেটা নিয়ে তার চিন্তা। আজকে দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয়কে মেরে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। শিক্ষাকে শেষ করে দেওয়ার জন্য সমস্ত কিছু চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এই যে হাইকোর্টের যে রায়, সেই রায়ে ফারাক্কার অর্জুনপুরে একটা স্কুল থেকে 36 জন শিক্ষকের চাকরি গেছে। স্কুল বন্ধ হওয়ার মুখে 10,000 ছাত্রছাত্রী আছে ওই স্কুলটাতে। এই দায় কে নেবে? দায় তো মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যদি যারা যোগ্য তাদের নামটা বাদ দিয়ে যারা অযোগ্য তাদের লিস্টটা যদি দিতেন আদালতের কাছে, এসএসসিকে বলতেন দাও ভাই তোমরা দিয়ে দাও, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি, যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু যোগ্য যারা তাদের চাকরিটা বেঁচে যায়, তাহলে তো এই অবস্থা হতো না। মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই 5,000 লোক যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য যারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে, শিখণ্ডী হিসেবে ব্যবহার করছে। রাজ্য পুলিশের যে ব্যালট ভোট, সেখানে 2 লক্ষ পুলিশকর্মী ভোট দেবেন। যৌথ সংগ্রামী মঞ্চ বলছে এই ব্যালটের ভোট লুট হচ্ছে, এবং তারা আজকে এটা নিয়ে হাইকোর্টেও যাচ্ছে। দেখুন, এই ভোট খুব কমিশনের দ্বারস্থ হচ্ছে, কারণ কালীঘাট থানার প্রাক্তন আইসি এখন বড় অফিসার হয়ে গেছেন, তার নেতৃত্বে ওয়েলফেয়ার কি সব চলে। ওদের কাজ হচ্ছে গোটা বছর ধরে নিজেদের লোকেদেরকে বাড়ির কাছে ট্রান্সফার দেওয়া, আর সাধারণ পুলিশ কর্মীদেরকে দূর দূরান্তে ট্রান্সফার দিয়ে এবং এই ভোটের সময় মমতা ব্যানার্জির হয়ে ভোট লুট করা, পুলিশই রিগিং করে পুলিশের ভোটে।
মানুষ যাকে ভালোবাসবে, মানুষ তাকে বিশ্বাস করবে, তারই জয় হবে। প্রচার মঞ্চ থেকে গতকালকে এই কথা বলেছিলেন দেব। তাহলে কি দেব মনে করছেন যে আপনার জয় সুনিশ্চিত, এই কারণেই বললেন? দেখুন, দেব বলেছে আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত মজুমদার। দেব তো বাংলা সিনেমার এই মুহূর্তে সব থেকে বড় অভিনেতা, তো তার যদি প্রিয় হই আমি, তাহলে অনেক মানুষের কাছে নিশ্চয়ই প্রিয়। তো স্বাভাবিকভাবে যাকে সবাই ভালোবাসে তাকেই সেই জিতবে। তৃণমূল এমনি পুরোটাই অস্বস্তিতে আছে, আর বাড়বে কি? লিমিট অবধি পৌঁছে গেছে, হারবে, ওরা নিজেরাই জানে হারবে। বিপ্লব বাবু তো বিভিন্ন জায়গায় আলোচনা করছে, আমাদের কাছে খবর আসছে যে এই বুড়ো বয়সে আমাকে হারতে হচ্ছে। সুকান্ত শেষ দিনের প্রচার, তৃণমূলের তরফে তারকা প্রার্থীকে নিয়ে আসা হয়েছে, দেবকে নিয়ে আসা হয়েছে, বিজেপির তরফে কে থাকছে? সুকান্ত মজুমদার সব থেকে বড় তারকা, আবার কত বড় তারকা? দেব যাকে মঞ্চ থেকে বলে যে আমার প্রিয় মানুষ, দেব তো সুপারস্টার বাংলা সিনেমা, তাহলে আমরাও তো অল্প স্বল্প তারকা হয়েছি। যাকে হারানোর জন্য মুখ্যমন্ত্রীর মতো জননেত্রীকে, এটা তো কোনো লুকোনোর বিষয় নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত লড়াকু নেত্রী একজন, সেটা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নেই। উনি পরবর্তী সময় চুরিচামারিতে ঢুকে গেছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু তার মতো নেত্রীকে চারবার আসতে হচ্ছে বালুরঘাট লোকসভাতে। তার মানে সুকান্ত মজুমদারের দম আছে, দক্ষিণ দিনাজপুরের মানুষের দম আছে, এটাই প্রমাণ হচ্ছে। এবং দক্ষিণ দিনাজপুরের মানুষকে আমি আহ্বান জানাবো, বালুরঘাট লোকসভার মানুষকে আহ্বান জানাবো যে আপনাদের এই দম বরকরার रहना चाहिए। মুখ্যমন্ত্রী যেন এরকম বারবার আসতে বাধ্য হয় সুকান্ত মজুমদারকে হারানোর চেষ্টা, এবং কোনোবার যেন সফল না হয়। প্রত্যেকবার যেন দক্ষিণ দিনাজপুরের মানুষ যেতে, বালুরঘাট লোকসভার মানুষ যেতে। আবার একটা